আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য। শুধু এটা নয়, যারা এবার অনার্স অ্যাডমিশন নিব তাদেরও জন্য এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটির নাম হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে যায়? নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হককে আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ এই রংপুর বিভাগের সর্বশ্রেষ্ঠ একজন কবি, যার নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। তিনি বাংলাদেশের একজন কবি, নাট্যকার, উপন্যাসিক, সবগুলোতেই খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে আমরা যেটার জন্য সৈয়দ শামসুল হককে মনে রাখবো সেটা হচ্ছে 1 নম্বরে পায়ের আওয়াজ পাওয়া যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এটি বাংলাদেশের প্রায় 64টা জেলাতেই সরকারি মাধ্যমে পাবলিসিটি বা প্রকাশ করা হয়েছে। শুধু এটা নয়, তার আরেকটি বিখ্যাত হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এই যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি নুরুল দিনের কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি নাটকের প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে নুরুল দিন হচ্ছে একজন ঐতিহাসিক চরিত্র। নুরুল দিন হচ্ছে একজন ঐতিহাসিক চরিত্র। নুরুল দিন ছিলেন এই রংপুর এবং দিনাজপুর অঞ্চলের কৃষক নেতা। তাহলে নুরুল দিন একজন ঐতিহাসিক চরিত্র। এটা অপশন থাকতে পারে বহুপদী প্রশ্ন দিয়ে। নুরুল দিন একজন ঐতিহাসিক চরিত্র, নুরুল দিন হচ্ছেন একজন কৃষক নেতা। তাহলে নুরুল দিন কোন ধরনের নেতা ছিলেন? কৃষক নেতা। কবি এখানে নুরুল দিনের যে অভাব বা নুরুল দিন মরে গেছেন, তিনি আমাদের এই দেশটাকে বা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্তি দিয়ে গেছেন। নুরুল দিন কি করে গেছেন? ব্রিটিশ শাসন থেকে এই ভারতীয় উপমহাদেশকে তিনি মুক্তি করে দিয়ে গেছেন। দেওয়ার পরে আমাদের দেশে যেটি প্রথম ও প্রধান সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাক হানাদার বাহিনী বা পাকিস্তানের শাসনামলে আমরা যে ইতিহাস বিকৃত বা আমরা যে শোষিত, নিষ্পেষিত, দলিত ক্ষোভ যে আমাদের মাঝে বা বাঙালিদের মাঝে পশ্চিম পাকিস্তানের ছিল, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সৈয়দ শামসুল হক একজন নুরুল দিনের মতো নেতা চাচ্ছেন। ঠিক সেই সময় আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাকে পেয়েছেন। এই কারণে আমরা এখানে ঐতিহাসিক চরিত্র পেয়েছি। শুধু এটা নয়, নুরুল দিন হচ্ছে বাংলা সাহিত্যের একজন চিরায়িত পূর্তিবাদের প্রতীক। তাহলে কবি নুরুল দিনকে কি হিসাবে সাহিত্যে স্থান দিয়েছেন? নুরুল দিন ছিলেন একজন বাংলাদেশের চিরায়িত পূর্তিবাদের প্রতীক ছিলেন। তিনি ব্রিটিশের সাথে আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন যে এই ব্রিটিশরা আমাদের জোরপূর্বক যে নীলকর চাষ, অত্যাচার, নির্যাতন, অর্থনৈতিক মুক্তি দেয়নি, সেগুলা নুরুল দিন তুলে ধরেছিলেন বা সৈয়দ শামসুল হক নুরুল দিনের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তাহলে আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে একটু জানি। সৈয়দ শামসুল হক 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রাম জেলা জন্মগ্রহণ করেন। তাহলে 1935 সালের 27শে ডিসেম্বর কোন জেলায় জন্মগ্রহণ করেন? কুড়িগ্রাম। সৈয়দ শামসুল হক একজন পেশাগত জীবনে সাংবাদিক ছিলেন। তিনি বিবিসির অর্থাৎ ব্রিটিশ থেকে যে প্রচারিত বাংলাদেশের খবরগুলো হয়, এই খবরের প্রযোজক একজন ছিলেন। তার বিখ্যাত বলেছি যে তিনি একজন উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক সবই ছিলেন। তিনি একজন সব্যসাচী লেখক ছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় ও নুরুল দিনের সারা জীবন। সৈয়দ শামসুল হক 2016 সালের 27শে সেপ্টেম্বর আমাদের মাঝ থেকে বিদায় নেন, অর্থাৎ ত্যাগ করেন। এখন আমরা কবিতাটি পড়ি। নীলক্ষা আকাশ নীল। তাহলে আকাশের রং কেমন? আকাশের রং নীল।
এই নীল যে আকাশের রং হওয়ার কারণে আমরা একজন মানুষ আরেকজন মানুষের শরণাপন্ন হই বা কাছে আসি, ভালোবাসি। তাহলে আকাশের রং কেমন? আকাশের রং নীল, সাগরের পানির রং গাঢ় নীল। এই নীলের কারণেই মানুষ মানুষকে ভালোবাসে। হাজার হাজার তারা, তাহলে আকাশে কি আছে? তারা আছে বা নক্ষত্র আছে। ওই নীলে অগণিত, মানে হিসাব ছাড়া, অগণিত মানে গণনা করা যায় না এমন। আর এই আকাশের নিচে কি আছে? গ্রাম, গঞ্জ, হাট। তাহলে গ্রাম বলছে অগণিত, আর নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে 69,000। তাহলে আমরা একটি তথ্য পেয়েছিলাম, হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিল যে 68,000 গ্রাম বাংলা বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। কিন্তু এখানে কতগুলো বলছে? 69,000-এর কথা বলছে। কেন? এখানে শুধু গ্রামের কথা বলেনি, এখানে হাট, বাজার, লোকালয় সবগুলা মিলে 69,000 বলা হয়েছে। ধবল দুধ মানে সাদা দুধের মতো, জ্যোৎস্না তার ঢালিছে চাঁদ পূর্ণিমা। তাহলে চাঁদ পূর্ণিমা রং সাদার মতো বা উজ্জ্বলের মতো। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। সংসার শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীটাই যখন ধ্বংস হবে তখন নদী, মাঠ, ঘাট, ক্ষেত কিছুই থাকবে না। এ কারণে বলছে সবচেয়ে বড় ধ্বংস বা সবচেয়ে বড় নষ্ট হচ্ছে সংসার মানে পৃথিবী। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? এই যে এত বড় চাঁদ, আমরা চাঁদকে এখানে কবি আশার আলো হিসাবে দেখিয়েছেন। আশার আলো হিসাবে অতি অকস্মাৎ মানে অতি তাড়াতাড়ি বা হঠাৎ। তাহলে হঠাৎ, তাহলে বলছে স্তব্ধতায় দেহ শিরে কোন ধ্বনি? ধ্বনি মানে আওয়াজ, কোন শব্দ, কথা, কিসের প্রপাত? প্রপাত মানে হচ্ছে জলের পতনকে বলা হয় প্রপাত, বা ঝর্ণা যেখানে পতন হয়, ঝর্ণা যেখানে কি হয়, ঝর্ণার উৎপত্তি জানি পাহাড় থেকে, পাহাড় থেকে নদীতে পতিত হয়, নদী থেকে এই জল বা পানিগুলো সাগরে যায়। তাহলে জলপ্রপাত মানে জলের পতনকে জলপ্রপাত বলা হয়েছে। গোল হয়ে আসুন সকলে, তাহলে কবি কি বলতেছে? সকলকে গোল হয়ে আসতে বলতে। তাহলে গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন, ঘন হয়ে আসুন সকলে। এখানে কবি অর্থাৎ নুরুল দিন, কবি নুরুল দিনের মধ্য দিয়ে বলতেছে আমার মিনতি। আমার বলতে নুরুল দিনের, মিনতি মানে জোড়হাত করা, হাত জোড় করা। আজ স্থির হয়ে বসুন সকলে। কবি সকলকে বা নুরুল দিন সবাইকে তার কথাগুলো, তিনি যেহেতু কৃষক নেতা, সকল কৃষককে বসতে বলতেছে, ঐক্যবদ্ধ হতে বলতেছে। বলতেছে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। তাহলে মানুষের বন্ধ দরজায় কে হানা দেয়? অতীত হানা দেয়। অতীত কোথায় হানা দেয়? মানুষের বন্ধ দরজায় হানা দেয়। আমরা এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখবো। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমা, তাহলে তীব্র স্বচ্ছ পূর্ণিমা বলছি এই পূর্ণিমা রাত বলতে যেখানে মানুষ মানুষকে দেখতে পায়, মানুষ বুঝতে পারে, কিন্তু ব্রিটিশরা আমাদেরকে বুঝতে দেয় না। বলছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কালঘুম যখন বাংলায়। কালঘুম মানে হচ্ছে এখানে কালঘুম দেওয়া আছে চিরনিদ্রা বা মৃত্যু। তাহলে কালঘুম শব্দের অর্থ কি? এগুলো জ্ঞানমূলকে আসে। কালঘুম শব্দের অর্থ চিরনিদ্রা বা মৃত্যু। কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে, তাহলে তার বলতে কার? নুরুল দিনের। তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দিবে মরা আঙ্গিনা। মরা আঙ্গিনা শব্দের অর্থ মিথ্যনিতর অঙ্গন বা মৃতনিতর পরিবেশ, যেটাকে বোঝাচ্ছে এখানে কবি বোঝাচ্ছে। বলছে নুরুল দিনের বাড়ি যে রংপুর। তাহলে নুরুল দিনের বাড়ি ছিল কোথায়? নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, তাহলে নুরুল দিনের বাড়ি ছিল রংপুরে, আর নুরুল দিন ছিল রংপুর দিনাজপুর অঞ্চল, এই দুই বৃহত্তর জেলার কৃষক নেতা। আমরা জানি এই কৃষক নেতা বা তেভাগা আন্দোলন এই দিনাজপুর রংপুর থেকেই শুরু হয়েছিল। নুরুল দিন বলছে নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সন। তাহলে নুরুল দিন
কৃষক নেতা বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছিল। যেমন বঙ্গবন্ধু 7ই মার্চ এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বাধীনতার যুদ্ধ পাক হানাদার বাহিনী 25 তারিখে শুরু করেছিল, ঠিক এখানেও নুরুলদিন স্বাধীনতার বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঘোষণা করেছিল বাংলা 1189 সন বা সাল। এটা ইংরেজি কত হবে, আমরা যদি বাংলার সাথে 593 যোগ বিয়োগ করি, বাংলার সাথে যদি 593 যোগ করি তাহলে ইংরেজি পাবো, আর ইংরেজি সাল থেকে বা ইংরেজি সন থেকে যদি 593 বিয়োগ করি তাহলে বাংলা সাল বা সন পাবো। তাহলে বাংলা যদি 1189 হয় তাহলে ইংরেজি কত হবে, 1782 সাল। আমরা অবশ্যই এই তথ্যটা জেনে রাখবো। বলছে নুরুলদিন ডাক দিবে, আবার বলছে 1189 সনে আবার বাংলায় বুঝি মনে পড়ে যায়। তাহলে নুরুলদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রগণ্য ভূমিকা রেখেছিল কৃষক নেতা হয়ে। ঠিক এখান থেকে আমরা কি জানতেছি, এতটুকু ছিল বা এতটুকু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি 1189 সালে ডাক দিয়েছেন, তিনি এই আন্দোলনে সফল হয়েছেন। কিন্তু এখন আমরা পাক হানাদার বাহিনী বা পাকিস্তানের কাছ থেকে শোষিত নির্যাতিত হচ্ছি, এই কারণে তিনি আরেকজন নেতা চাচ্ছেন বাংলায় কার মতো করে, নুরুলদিনের মতো করে। ঠিক এই সময় আমরা একজন নেতা পেয়েছি বঙ্গবন্ধুকে, যিনি স্বাধীনতার স্থপতি। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এই সোনার বাংলাকে সোনার বাংলায় দিয়ে গেছেন কে, এই সোনার বাংলাকে দিয়ে গেছেন নুরুলদিন। এখন আসছে পাকিস্তান, এ কারণে পাকিস্তানকে কবি শগুন বলে আখ্যায়িত করেছেন। তাকে শগুন কারা, শগুন হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমাদের দেশ সে যায় দালালদের ওই আলখাল্লায়। তাহলে আলখাল্লা হচ্ছে লম্বা ও ঢিলা পোশাককে আলখাল্লা বলে, লম্বা ও ঢিলা পোশাককে কি বলে, আলখাল্লা বলে। দালাল কারা, যারা পাকিস্তানি বাংলাদেশি হয়ে বাংলাদেশের খেয়ে বাংলাদেশের আলো বাতাস নিয়ে বেঁচে থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, কবি তাদেরকে দালাল বলেছে। তাহলে এই দালাল বলতে রাজাকার, আলবদর, আলশাম ছিল যারা, তারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে চাননি। বলছে আমাদের দেশ ছেয়ে গেছে কাদের, দালালদের আলখাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। তাহলে কবির স্বপ্ন লুট হয়ে যাওয়া মানে চুরি হয়ে যাওয়া। কবির স্বপ্ন ছিল কি, মায়ের ভাষায় কথা বলবে, স্বাধীনভাবে বাঁচবে, কিন্তু পাক হানাদার বাহিনী তা হতে দিতে চাননি। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আমার কণ্ঠ বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত শব্দের অর্থ নিলাম বা সরকার কর্তৃক দখল। তাহলে আমাদের কণ্ঠ বলতে আমাদের স্বাধীন চেতনা, আমাদের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভাষা, এগুলা পাক হানাদার বাহিনী বা পাকিস্তানি দিতে চাননি। এ কারণে বলছে আমার কণ্ঠ বলতে নুরুলদিনের কণ্ঠ না, এখানে সৈয়দ শামসুল হক বলতেছে যে আমার বা বাঙালির কণ্ঠ বাজেয়াপ্ত করে নিতে চেয়েছিল পাকিস্তানিরা। কেন, আমাদের এই স্বাধীনতা বা স্বাধীনভাবে বা মায়ের ভাষায় কথা বলতে দিবেন না। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমাদের ওই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়। অর্থাৎ আমাদের দেশে এসে আমাদেরকেই মেরে যায়, পশ্চিম পাকিস্তান থেকে প্রায় 1500 কিলোমিটার দূর থেকে। এ কারণে বলছে আমাদের দেশে এসে আমাদেরকেই মেরে যায়, নিজের বাড়িতে থেকে নিজের বাড়িতেই আসে মারে। এগুলো আমরা চাচ্ছি না। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় এই কথাগুলো বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ বা লেখা আছে স্বর্ণাক্ষরে। আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তর, অর্থাৎ এই বাংলাকে প্রশস্ত প্রান্তর বলতে কবি এই বাংলাকে বোঝাচ্ছেন যখন স্মৃতির দুগ্ধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, যখন মানুষের স্মৃতিগুলো কি, মানুষের স্মৃতি, মানুষের আশাগুলো ছিল স্বাধীন দেশে বাস করবে, স্বাধীনভাবে কথা বলবে, মায়ের ভাষাকে রক্ষা করবে ইত্যাদি, তখন কে থাকে ঘুমে। অর্থাৎ কে এভাবে একা ঘুমে থাকবে, কে এই স্বাধীনতাকে না মানে, এইরকম লোক নেই। বলছে কে থাকে ভেতরে, অর্থাৎ কে ঘুমের ভেতরে থাকবে, কেউ নাই, বাঙালি সবাই। কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করবে, অর্থাৎ বাঙালিরা স্বাধীন প্রিয়, বাঙালিদেরকে চেতনা জাগানোর জন্যই কবি আহ্বান জানাচ্ছেন।
কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশেছে। তাহলে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কয়টি নদীর কথা বলা আছে? একটি নদীর কথা বলা আছে। কোন নদীটির কথা বলা আছে? ব্রহ্মপুত্র নদের কথা বলা আছে। এই ব্রহ্মপুত্র নদ অর্থাৎ আমরা এই নদীকে নিয়ে, বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, এই নদীকে নিয়ে সকল কবি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন। ঠিক এই সৈয়দ শামসুল হকও যে বাংলার নদীগুলোর ভূমিকা এবং এই বাংলার যে মানুষগুলোকে মারছে এবং এই নদীগুলোতে রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে, এই নদীগুলোকে নিয়ে গান রচনা হয়েছে। তাই কবি নদীর উপমা নিয়ে এসেছে। নুরুল দিনের কথা যেন সারা দেশে, নুরুল দিনের কথা যেন সারা দেশে। তাহলে নুরুল দিনের কথা সারা দেশে কেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। ঠিক এইরকম নেতা বঙ্গবন্ধুর কথা এখানে ইঙ্গিত দিয়েছে। পাহাড়ের ঢালের মতো নেমে এসে সমস্ত ভাষায় অর্থাৎ সব গ্লানি ভাসিয়ে নিয়ে যায়। অভাগা মানুষ জেগে ওঠে আবার এ আশায়। অভাগা মানুষ অর্থাৎ হতভাগ্য এই নিষ্পেষিত দলিত ক্ষোভিত মানুষগুলো স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখে আশায় যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়। তাহলে বাংলায় কার মতন মানুষ কবি কল্পনা করতেছেন বা চাচ্ছেন? নুরুল দিনের মতো মানুষকে কবি চাচ্ছেন যে আমরা এক নেতাকে হারিয়েছি, তাই বলি কি বাংলাদেশ থেমে গেছে? না, বাংলাদেশে নুরুল দিনের মতো আরো নেতা চাচ্ছে বা কবি চাচ্ছে। যেমন আমাদের মাঝ থেকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থপতি চলে গেছে, কিন্তু দেশের হাল তারই সুযোগ্য কন্যা ধরে ফেলেছে। তাহলে আমরা অবশ্যই যে কৃষক নেতাকে হারিয়েছি, ছাত্র নেতা যেমন বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে আন্দোলন করে বাংলাদেশে এই স্বাধীনতাকে বজায় রেখেছেন। এ কারণে বলছে নুরুল দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমা। তাহলে কালো পূর্ণিমা বলতে দুঃসহ সময়ে, কালো পূর্ণিমা বলতে কি? দুঃসহ, যে বাংলাদেশ এখন দুঃখ, দারিদ্র, অভাব, পরাধীনতার গ্লানি ইত্যাদি দেখা দিবে। ঠিক নুরুল দিন আবার বা এইরকম নুরুল দিনের মতো নেতা আসে আবার বাংলার হাল ধরাবে বা হাল ধরবে। কবি এই আশায় এই কবিতাটিতে ব্যক্ত করছেন যে নুরুল দিনের স্লোগান কি ছিল? নুরুল দিন স্লোগান দিয়েছে বা ডাক দিয়েছে জাগো বাহে কণ্ঠে সবাই। তাহলে জাগো বাহে কণ্ঠে সবাই কোন অঞ্চলের ভাষা? রংপুর ও দিনাজপুর অঞ্চলের ভাষা। জাগো মানে জাগৃত হও, বাহে শব্দের অর্থ বাপু বা ভাই, কণ্ঠে মানে কোথায়, তোমরা সবাই আসো, আমরা স্বাধীনতাকে রক্ষা করব, পরাধীন থেকে বেঁচে যাব। এবং এই বঙ্গবন্ধুর মতো অর্থাৎ নুরুল দিন নেতা চলে গেছে, বঙ্গবন্ধু চলে এসেছে, এরকম নেতাকে কবি আবার আবির্ভাব জানিয়েছে বা নেতার পর নেতা যেন আমাদের এই বাংলা অন্ধকারে নিমজ্জিত না হয়। তাহলে আমরা কবিতাটি বুঝে গেছি। আমরা যেটা বুঝি নাই তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবো। আর যেগুলা কঠিন সেগুলা অবশ্যই ওগুলা বেশি বেশি গুরুত্ব দিব। তাহলে সবাই ঘরে থাকবো। সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।